নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প ঘুমন্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ঘুমন্ত। দরজায় ছিটকিনি লাগাবার পর ঘুরে দাঁড়ালেন সুমিত্রা। তারপর দাঁড়িয়ে রইলেন দরজায় হেলান দিয়েই। তার চোখের সামনে মেলে রেখেছেন সকালবেলার পুরনো কাগজটা অনুপম, কিন্তু তার মুখ তখনও উত্তেজনায় রক্তাভ। একটু বাদে তিনি মুখ তুলে তাকালেন। সুমিত্রা তখনও সেইভাবে দাঁড়িয়ে। অনুপম জিজ্ঞেস করলেন, কি? সুমিত্রা বললেন, তোমার লজ্জা করে না? না। অনুপম লজ্জার বদলে আরও রাগ দেখিয়ে বললেন, তুমিই তো বেশি বেশি আশকারা দাও। দিন দিন একেবারে কথার অবাধ্য হয়েছে, তুমি দেখতে পাও না? তা বলে অত বড় ছেলেকে তুমি ওইভাবে মারবে? অনুপম উত্তর না দিয়ে আবার কাগজ পড়ায় মন দিলেন। আসলে তিনি এখন খানিকটা অনুতপ্ত বোধ করছেন, কিন্তু সেটা স্বীকার করা যায় না। আজকাল হঠাৎ হঠাৎ রাগ এসে যায় তার। ব্লাড প্রেশারটা বাড়ার পর এই রকম হয়েছে। সুমিত্রা এগিয়ে এসে ফস করে খবরের কাগজটা ফেলে দিলেন মাটিতে। অনুপম একটা হতাশ ভঙ্গি করে বললেন, তাহলে আলো নিভিয়ে দাও, শুয়ে পড়ি। সুমিত্রা বললেন, ছেলেটা বোধহয় আজ সারা রাত ঘুমোবে না। আর তুমি? অনুপম বললেন, ঠিক ঘুমিয়ে পড়বে এক সময়। মাঝে মাঝে একটু শাসন করা ভালো। তাই বলে তুমি ওই রকম ভাবে মারবে? যদি একটা চোখ নষ্ট হয়ে যেত, কিংবা কোনো হাড় ভেঙে যেত? সেটাই। আর এই বয়সের ছেলে এরই মধ্যে 11টার সময় বাড়ি ফিরবে, সে ভেবেছেটা কি? তুমি কখনো ওই বয়সে দেরি করে বাড়ি ফেরোনি না? ছেলের বয়স 19, কলেজে পড়ে। সাধারণত সে 7টা সাড়ে 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে। কোনোদিনও যদি 8:30 9টা হয় তাহলে সে আগে থেকে বলে যায়। আজ কিছুই বলেনি। 10টার মধ্যে এবারে খাওয়া দাওয়া চুকে যায়। 10:30টার পরও শান্তনু ফিরল না। আর কয়েকজন বন্ধুর বাড়িতে তার টেলিফোন করা হলো। তারা সবাই বাড়িতে আছে। শান্তনুর খবর তারা কেউ জানে না। অনুপমা সুমিত্রা উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়েছিল বারান্দায়। 11টা বেজে যাবার পর অনুপম জামা গায়ে দিয়ে বাইরে যাবার জন্য তৈরি হচ্ছিল। তখন ফিরল শান্তনু। তাও যদি ফেরার সঙ্গে সঙ্গেই সে বাবা মায়ের কাছে সবিস্তারে দেরির কারণটা বর্ণনা করত, তাহলে হয়তো এতটা রাগ হতো না। এমনকি কোনো মিথ্যে গল্পও তো বলতে পারত। জানো মা, আজ একটা সাংঘাতিক কাণ্ড হলো, এমন একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল। এরকম কিছু বললেই তো সে কাজের জন্য সে ক্ষমা পেত। কিন্তু সেসব কিছুই করল না। দরজা দিয়ে ঢুকেই একটিও কথা না বলে সে চলে গেল বাথরুমে। সেখান থেকেও বেরুলো অসহ্য দেরি করে। খাওয়ার টেবিলে তখন সুমিত্রা আর অনুপম অধৈর্যভাবে অপেক্ষা করছেন। জামা প্যান্ট ছেড়ে শান্তনু এসে খাওয়ার টেবিলে বসল নিঃশব্দে। তখন অনুপম জিজ্ঞেস করেছিলেন, তোর এত দেরি হলো কেন? এবারেও সবিস্তারে কোনো কৈফিয়ত দিল না শান্তনু। মুখ নিচু করে বলল, এই একটু দেরি হয়ে গেল। একটু মানে? 11টা বেজে গেছে। শান্তনু চুপ। কোথায় গিয়েছিলিস? এই একটা জায়গায়। একটা জায়গা মানে? শান্তনু চুপ। অমনি অনুপমের মেজাজে আগুন ধরে গেল। কথাগুলো যেন গ্রাহ্যই করছে না শান্তনু। উত্তর দিচ্ছেও দায়সারাভাবে। সে কি বলতে পারত না
বাবা, আজকের মতন ক্ষমা করো। হঠাৎ বন্ধুদের সঙ্গে ডায়মন্ড হারবারে চলে গিয়েছিলাম, কিংবা ময়দানে বসে গল্প করছিলাম, খেয়াল করিনি যে এত রাত হয়ে গেছে। ভাত মাখতে শুরু করেছিলেন অনুপম। সেই এঁটো হাতেই খুব জোরে দুটো চর কষালেন ছেলের গালে। এরপরও যদি শান্তনু শব্দ করে কেঁদে উঠত, কিংবা বলতো, বাবা আর মেরো না, আর কোনোদিনও দেরি করব না, তাহলেও হয়তো অনুপমের রাগটা পড়ে যেত। কিন্তু তা করল না ছেলে। গোয়ারের মতন মুখ নিচু করে রইল নিঃশব্দে। অনুপমেরও আর জ্ঞান রইল না। দুমদাম করে এলোপাতারি মারতে লাগল। বলতে লাগলেন, অসভ্য ছেলে, এত রাত পর্যন্ত, এরই মধ্যেই আরও পরে কি জানি কি হবে, মেরেই ফেলবো আজকে। বল বল, তুই কোথায় গিয়েছিলিস? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সুমিত্রাও বাধা দিতে যাননি, স্থির হয়ে বসেছিলেন। স্বামীর মেজাজ তিনি জানেন। শান্তনুও নিঃশব্দে মার খাচ্ছিল। শুধু একসময় সে বলে উঠল, আহ! তার ঠিক ডান চোখের ওপর অনুপমের একটা থাপ্পড় পড়েছে। থালা ঠেলে সরিয়ে দিয়ে সে উঠে চলে গেল বাথরুমে। চোখে জলের ঝাপটা দিয়ে সে সোজা নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ল বিছানায়। অনুপম তখনও হাঁপাচ্ছিলেন। একটু দম নিয়ে আবার বললেন, আবার রাগ দেখিয়ে চলে যাওয়া হলো? হ্যাঁ, দেখাচ্ছি আজকে কত রাগ। এবার সুমিত্রা স্বামীকে বাধা দিয়ে বললেন, তোমাকে উঠতে হবে না, আমি যাচ্ছি। ছেলে বিছানায় শুয়ে আছে উপর হয়ে। সুমিত্রা পাশে গিয়ে বসে একটুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীর স্বরে বললেন, দেখি, তোর চোখটা দেখি। শান্তনু নিস্তব্ধ। খোকন, চোখটা একটু দেখতে দে বাবা, একটু ওষুধ লাগাবি? দরকার নেই। আরে তুই দেখা না একটু চোখটা। না। সুমিত্রা এবার জোর করে ছেলের মুখটা ঘুরিয়ে আনলেন নিজের দিকে। চোখটা লাল হয়ে গেছে, কিন্তু বিশেষ কিছু ক্ষতি হয়নি নিশ্চয়ই, তাহলে চোখটা বুজে যেত। তোমার বাবার মেজাজ আজকাল হঠাৎ। তুমি যাও মা। তুই খাবি না? না। একটু কিছু খেয়ে নে বাবা। না। কেন রে, খেয়ে এসেছিস? হ্যাঁ। তাহলে খেতে বসেছিলি কেন? নিশ্চয়ই খিদে আছে, সামান্য কিছু খেয়ে নে বাবা। কোথায় গিয়েছিলি রে? তাও বলবো না। এখন তুমি যাও মা। আমাকেও বলবি না? কেন সব কথাই তোমাদের বলতে হবে? সুমিত্রা স্তম্ভিত হয়ে গেলেন প্রায়। এই তার ছেলে শান্তনু? এই সেদিন পর্যন্ত মাকে ঘিরেই ছিল ওর সম্পূর্ণ জগৎ। স্কুল থেকে ফিরেই গলগল করে বলতো কোন কোন ছেলে ওকে কি বলেছে, মাস্টার মশাইরাই বা কে কি রকম। এমনকি যে কোনো বই পড়েও সেই গল্প মাকে শোনানো চাই। সেই ছেলে আজ বলছে সব কথাই তোমাদের বলতে হবে, যেন বাবা মা আর শান্তনু দুটো আলাদা দল। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে এসেছিলেন সুমিত্রা। অনুপম তখনও খাবার থালার সামনে চুপ করে বসেছিলেন। সুমিত্রাকে দেখে জিজ্ঞেস করেছিলেন, ও এলো না? না, ও খাবে না, তুমি খেয়ে নাও। স্ত্রীর গলায় গাম্ভীর্য টের পেয়ে অনুপমও একটু দমে গিয়েছেন। আর কথাবার্তা না বলে খেয়ে নিলেন। খাওয়া দাওয়ার পরও কিছু টুকিটাকি কাজ বাকি থাকে সুমিত্রার। দুই ছোট মেয়ে আলাদা ঘরে শোয়। তারা ঘুমিয়ে পড়ে রাত 10টার মধ্যে। এই গোলমালেও তারা জেগে ওঠেনি। তাদের ঘরে একবার উঁকি মেরে সুমিত্রা আবার এলেন ছেলের ঘরে। ঠিক সেই রকমই উপর হয়ে শুয়ে আছে শান্তনু। শরীর তার কাঁপছে না, অর্থাৎ সে কাঁদছে না। ঘুমিয়ে পড়েছে কিনা তাও বোঝা যাচ্ছে না। আর ঘাঁটালেন না তাকে। সুমিত্রা চলে এলেন আলোটা নিভিয়ে দিয়ে। অনুপম বললেন,
আলোটা নিভিয়ে দাও। সুমিত্রা বললেন, আগে আমার কথাটার উত্তর দাও। তুমি ওই বয়সে দেরি করে কখনো বাড়ি ফেরোনি, সেসব কথা মনে পড়ল না একবারও তোমার? ছেলেটাকে তুমি অমন করে মারলে। না, আমরা কখনোই সাহস পেতাম না এত রাত করে বাড়ি ফেরার। বাবা মাকে ভয় করতাম জমের মতন। কোনো দিনও দেরি করনি তাহলে? বলছি তো না, বড্ড বেশি আশকারা পেয়ে যাচ্ছে তোমার ছেলে, মাঝে মাঝে একটু শাসন করা দরকার। তাই বলে অত বড় ছেলেকে তুমি ওই রকম ভাবে মারবে? হ্যাঁ, মারতাম না, কিন্তু এমন বকাটে হয়েছে। খোকন মোটেই বখাটে নয়, পড়াশুনোয় ভালো, সাজ পোশাকের দিকেও তার ঝোঁক নেই। কোথায় ছিল এত রাত পর্যন্ত, তাও সে মা বাবাকে বলবে না? কেন বলবে? তার মানে তুমি কি বলতে চাও মিতু? নিজে থেকে যদি বলতো তো ভালোই, জোর করে বলানো। আমরাই বা কেন জোর করব? ছেলের 19 বছর বয়স হলো, তার একটা আস্তে আস্তে নিজস্ব জগৎ তৈরি হয়ে যাবে, সেখানে বাবা মা স্থান নেই, সেটাই স্বাভাবিক। মোটেই স্বাভাবিক নয় মিতু, ছেলে যদি কুসঙ্গে পড়ে। তাছাড়া আমাদের কাছে গোপন করার কি আছে? আমরা কি বাধা দিই? সরলভাবে যদি সবকিছু আলোচনা করে আমাদের সঙ্গে, তো ক্ষতিটা কি? তবু ওরা লুকোবেই। আমি। সুমিত্রা হঠাৎ থেমে গেলেন। তার মুখে খানিকটা অপ্রস্তুত লজ্জার লালচে আভা। নিজেকে সামলে নিয়ে বললেন, রাত 12টা বেজে গেছে, আলো নিভিয়েই দিই। সুমিত্রা যখন দেওয়ালের কাছে সুইচে হাত দিয়েছেন, সেই সময় অনুপম জিজ্ঞেস করলেন, তুমি যেন কি বলতে গিয়ে থেমে গেলে? সুমিত্রা টুপ করে আলো নিভিয়ে দিয়ে পরিষ্কার গলায় বললেন, তুমি ভালো ছেলে ছিলে, রোজ সন্ধ্যের সময় বাড়ি ফিরতে। কিন্তু আমি একদিন, তখন আমারও 19 বছরেরই মতো বয়স, আমি রাত 12:30টায় বাড়ি ফিরেছিলাম। কি বলো তুমি? একা? হ্যাঁ, একা। দুপুরে কলেজে বেরিয়েছিলাম। বাড়ি থেকে পালাবার চেষ্টা করেছিলে? না, একজনের সঙ্গে কলেজ পালিয়ে ব্যান্ডেল চার্চ দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম সন্ধ্যের সময় ফিরে আসব। কার সঙ্গে গিয়েছিলে জানতে পারি? না, সে গিয়েছিলাম একজনের সঙ্গে। নিশ্চয়ই কোনো মেয়ে নয়? না। ও, তারপর? হঠাৎ কি একটা গোলমালে বাসটা বন্ধ হয়ে গেল। একদল লোক ট্রেন লাইন অবরোধ করল। সে এক সাংঘাতিক ব্যাপার, ফেরার কোনো উপায়ই রইল না। আমরা ট্রেনে উঠে বসেছিলাম, মাঝপথে ট্রেন থেমে রইল। নেমে অনেক দৌড়াদৌড়ি করলাম, ট্যাক্সি ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু সব রাস্তাই বন্ধ। শেষ পর্যন্ত পুলিশ এসে টিয়ার গ্যাস আর লাঠি চালিয়েছিল রাত 10টার পর। সারা রাত তো বাড়ি নাও ফিরতে পারতে। হ্যাঁ, তাও হতে পারত বই কি, কিন্তু আমি ফিরলাম রাত 12:30টায়। বাড়িতে কি অবস্থা তখন? মা অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তোমার বাবা সাংঘাতিক রাশভারী লোক, উনি? আমাকে মারেননি, বকেছিলেন শুধু। বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছিলেন। মা বলেছিলেন, মিতু, তুই শুধু সত্যি কথাটা বল, কোথায় ছিলি। কিন্তু আমি সত্যি কথা বলিনি, অন্য একটা যেন কি বলেছিলাম। এখন বুঝতে পারছি, সেই তখন থেকেই আমারও একটা আলাদা জগৎ হয়ে গিয়েছিল। মাকে আমিও ভীষণ ভালোবাসতাম, বাবাকেও, কিন্তু এমন কিছু কথা থাকে যা বাবা মাকেও বলা যায় না। দোষ করলে বা অন্যায় করলে তারপর সেটা মা বাবার কাছে লুকোনো মোটেই ভালো নয়, বরং সব স্বীকার করলে মা বাবারা মোটেই বেশি রাগ করেন না। দোষ বা অন্যায় প্রশ্ন নয়, অনেক ব্যাপার আছে যা বাবা মাকে ঠিক বোঝানোই যায় না। কারোর সঙ্গে ব্যান্ডেল চার্চে বেড়াতে যাওয়া কি দোষের? যদি সন্ধ্যের মধ্যে ফিরে আসতাম,
কেউ যদি কিছুই জানতে না পারতেন। কিন্তু কলেজ থেকে পালিয়ে কারুর সাথে বেড়াতে যাওয়াটা তো অন্যায়। ঠিক কলেজ পালিয়ে তো যায়নি। সেদিন আমাদের দুটো ক্লাসের প্রফেসর আসেননি। মোটে একটা ক্লাসের জন্য 3টে পর্যন্ত বসে থাকতে হতো, সেটাই শুধু থাকিনি। শোনো, আমি খুব জোর দিয়ে বলতে পারি সেদিন আমি কোনো অন্যায় করিনি, কিন্তু মা বাবাকে সেটা ঠিক বোঝানো যেত না। আর সেই ঘটনার জন্য তো আমি খারাপ হয়ে যাইনি, বরং খুব আনন্দ পেয়েছিলাম, সে কথা আজও স্বীকার করতে বাধ্য। বাহ বাহ, চমৎকার। তুমি রাগ করছো? এ কথা তোমার ছেলের সামনেও বলতে পারতে। পারতাম নিশ্চয়ই। আমার বয়স তখন 19, আমি তখন কুমারী মেয়ে। রাত 12:30টায় বাড়ি ফিরেছিলাম। সবাই এটাকে দোষের বলবে, কিন্তু আমি জানি আমি কোনো দোষ করিনি। আর আমার ছেলে, হ্যাঁ, ও যদি জানতে চায় আমি নিশ্চয়ই সেদিনের ঘটনা ওকে বলতে পারবো। আজ আমি মা, কিন্তু একদিন আমারও তো কম বয়স ছিল, আমিও মা বাবাকে সব কথা বলিনি। ছেলে যদি জানতে চায় তুমি কার সঙ্গে গিয়েছিলে, তাও বলতে পারবে? হ্যাঁ, তাও বলতে পারি। ও, ছেলেকে যেটা বলতে পারবে সেটা স্বামীকে বলতে পারবে না, না? তুমি জানতে চাও? আরে, আমি গিয়েছিলাম দ্বিজুদার সঙ্গে। দ্বিজুদা? হ্যাঁ, দ্বিজুদা। ইচ্ছে করলে জিজ্ঞেস করে দেখতে পারো, ওরও নিশ্চয়ই মনে আছে। অনুপম রাত্রির নিস্তব্ধতা ভেঙে প্রচণ্ড জোরে চেঁচিয়ে হেসে উঠল। সে হাসি আর তার থামতেই চায় না। সুমিত্রার বয়স এখন 43। 3টি সন্তানের জননী হলেও তাকে এখনো বেশি যুবতীই দেখায়। এখন একটু সেজেগুজে রাস্তায় বেরুলে তার দিকে রাস্তায় মানুষ ফিরে ফিরে দেখে। তার ছেলে শান্তনুর বেশ বড়সড় চেহারা হয়ে গেছে। একদিন কি একজন সুমিত্রাকে ভেবেছিল শান্তনুর দিদি। আর দ্বিজুদা, উনি সুমিত্রার দাদার বন্ধু। বহুদিন ধরেই দিল্লিতে আছেন, কলকাতায় আসেন প্রায়ই। অনুপমের সঙ্গেও বেশ ভালো পরিচয় আছে। প্রকাণ্ড মোটা সেকালের অভিনেতা চার্লস লটনের মতো চেহারা। সম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বলে মিনমিন করে কথা বলে। পকেট ভর্তি তার ওষুধ। কথা বলতে বলতে ওষুধ খান টপাটপ। সেই দ্বিজুদার সঙ্গে সুমিত্রা বেড়াতে যাওয়া কিংবা প্রেম করার কথা কল্পনাই করা যায় না। মিতু, তুমি আর লোক পেলে না, দ্বিজুদার সঙ্গে বেড়াতে গিয়েছিলে। তখন দ্বিজুদা অত মোটা ছিলেন না, বেশ লম্বা চেহারা, খুব ভালো গান করতেন আর দারুণ হাসাতে পারতেন। মেয়েরা খুব পছন্দ করত ওকে। আর এই দ্বিজুদা? হ্যাঁ, সে 20-25 বছর আগের কথা। সময় মানুষকে কত বদলে দেয়। ভাগ্যিস তুমি দ্বিজুদাকে বিয়ে করনি মিতু। বিয়ে করব কেন? সেরকম সম্পর্ক তো আমাদের ছিল না যে বিয়ের প্রশ্ন উঠবে। উনি সেদিন বলেছিলেন, সুমিত্রা, দিনটা বেশ চমৎকার, চল কোথাও বেরিয়ে আসি, সন্ধ্যের মধ্যে ফিরে আসব। তাই চলে গিয়েছিলাম। দ্বিজুদা খুবই ভদ্রলোক, কখনো কোনো অসভ্যতা করেননি। কিন্তু বাড়িতে গিয়ে যদি বলতাম দ্বিজুদার সঙ্গে বেড়াতে গিয়েছি, মা বাবা ঠিক কি বুঝতেন ব্যাপারটা? ওরা দ্বিজুদার ওপর রেগে গিয়ে যা তা বলতেন না। সেই জন্যেই তো বলিনি। তা ঠিক। আমার কথা ছাড়ো, তুমি ছেলেটাকে ওইভাবে মারলে। বেশ করেছি। শোনো, ছেলের অবাধ্যপনা আমি সহ্য করব না। কালকে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশারটা একবার দেখিয়ে এসো। আমার প্রেশার ঠিকই আছে। দ্বিজুদা, আমার এখনো হাসি পাচ্ছে। ওই বিরাট ফুটবলের সঙ্গে তুমি। বলছি তো তোমাকে, তখন উনি অন্যরকম ছিলেন। খুব রোগা ছিলেন বুঝি? না, রোগা না, একটু মোটার ধাত,
তোমারও তো 2-3 জন প্রেমিকা ছিল। কে বলল? তুমিই বলেছিলে একদিন। ও, আমি তাহলে বলেছিলাম। তোমারটা কেন বলনি এতদিন? সেটা তো আর প্রেম নয়। ছেলেটা আজ দেরি করে ফিরেছে বলেই আমার মনে পড়ল। অনুপমের গলা ভারী হয়ে আসছে। অবিলম্বেই হয়তো তার নাক ডাকতে শুরু করবে। সুমিত্রা কিছুক্ষণ ছটফট করলেন বিছানায়। একটা কথা মনে পড়ছে খুব। স্বামীকে সেদিনকার ব্যান্ডেলে বেড়াবার ঘটনা সবই বলেছেন, শুধু একটুখানি বাদ দিয়ে। দ্বিজুদা সেদিন সুমিত্রাকে 2বার চুমু খেয়েছিলেন। গঙ্গার ধার দিয়ে বেড়াতে বেড়াতে দ্বিজুদা বলেছিলেন, তোকে দারুণ সুন্দর দেখাচ্ছে রে মিতু, তোকে একটু আদর করব। সুমিত্রা না না করেছিলেন, তবুও দ্বিজুদা খুব আলতো করে 2বার চুমু দিয়েছিলেন ঠোঁটে। ব্যাস, আর কিছু না। সেই প্রথম সুমিত্রার চুম্বনের অভিজ্ঞতা। তা সে কবেকার কথা, এখনো ভাবলে শিহরণ হচ্ছে তার। সেটা কি কোনো অন্যায় ছিল? কি এমন ক্ষতি হয়েছে তাতে? সেই অভিজ্ঞতা আজও মনের মধ্যে সুন্দর হয়ে আছে। সত্যি দ্বিজুদা অনেক বদলে গেছেন। অনুপমের সাধারণত ঘুম ভাঙে না, তবুও সেদিন রাত 3টে আন্দাজ তার ঘুম ভেঙে গেল। মনের মধ্যে দারুণ একটা অস্বস্তি যেন। একটু জল খেতে ইচ্ছে করছে। সুমিত্রাকে জাগালেন না, নিজেই উঠে পড়লেন। কিন্তু জল না খেয়ে অন্যমনস্কভাবে চলে এলেন ছেলের ঘরে। শান্তনুর ঘরে সাধারণত একটা কম পাওয়ারের বাল্ব জ্বলে। একদম অন্ধকারে ও ঘুমোতে ভয় পায়। এখনো সেই ভয়টা ওর কাটেনি। পাশ ফিরে ঘুমিয়ে আছে শান্তনু। কোন চোখটায় লেগেছিল? খুব জোরে লেগেছে? না বেশি চোট লাগলে নিশ্চয়ই চোখটা ফুলে উঠত, ও ঘুমোতে পারত না। চোখের ব্যথা সাংঘাতিক ব্যথা, কিন্তু অঘরে ঘুমোচ্ছে ছেলেটা। কি ভীষণ দুরন্ত ছিল ও। আর যখন তখন পয়সার জন্য আবদার করত ছেলেবেলায়। অফিসের কাজে অনুপমকে কোথাও বাইরে যেতে দেখলেই শান্তনু ফরমাশ করত কিছু আনার জন্য। আর সেই শান্তনু এখন কিছুই চায় না। গম্ভীর হয়ে গেছে, দূরে সরে গেছে। এই ঘুমন্ত ছেলেটার মনের মধ্যে কি আছে অনুপম জানেন না। শান্তনু যেন অচেনা হয়ে গেছে। অল্প অল্প শীত পড়েছে। অনুপম ছেলের গায়ের ওপর একটা চাদর বিছিয়ে দিলেন। তারপর একটু সরে এসে ওর মুখের দিকে চেয়ে রইলেন। আবার একটু যেন চমকে উঠলেন। একটা দৃশ্য ভেসে উঠল তার চোখে। ঠিক এই শান্তনুর বয়সেই একদিন রাগ করে না খেয়ে শুয়েছিলেন তিনি। তার নিজের বাবাও ছিলেন সাংঘাতিক রাগী। কি একটা কারণে যেন, আজ আর সেটা মনে নেই, বাবা খুব মেরেছিলেন লাঠি দিয়ে। অনুপম তখন ঠিক করেছিলেন বাড়ি থেকে পালিয়ে যাবেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেনও বোধহয়। তার ছোট কাকা জোর করে তাকে ফিরিয়ে আনলেন। বাবা সেদিনও মেরেছিলেন বিনা দোষে। তাই কি আজ ছেলেকে মেরে নিজের বাবার ওপরেই সেদিনের প্রতিশোধ নিলেন অনুপম?